হ্যালো বন্ধুরা, আমাদের এই মানব সভ্যতার ইতিহাস জুড়ে বিভিন্ন যুদ্ধ প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র তৈরি হয়েছিল এবং এই প্রাচীন বিশ্বের বেশিরভাগ অস্ত্রগুলি ছিল সহজ কিন্তু কার্যকর। এই সমস্ত অস্ত্রগুলির মধ্যে ছিল খঞ্জর, ছোট তলোয়ার, বর্শা এবং তীর ধনুক। এই সমস্ত সাধারণ অস্ত্রগুলি ছাড়াও প্রাচীন প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীরা এমন সব শক্তিশালী অস্ত্র তৈরি করেছিলেন যা প্রাচীনকালের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজকের এই ভিডিওতে এমনই কয়েকটি অস্ত্রের কথা বলব। এবার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গ্রিক ফায়ার। বাইজেন্টাইন সাম্রাজ্যের কিংবদন্তি এই গ্রিক ফায়ার 7ম শতাব্দীতে বিকশিত হয়েছিল এবং এই অস্ত্রটি নৌযুদ্ধে ধ্বংসাত্মক প্রভাবের সাথে ব্যবহৃত হয়েছিল। প্রায়শই আধুনিক ন্যাপলমের সাথে এর তুলনা করা হয়। এই গ্রিক ফায়ার অস্ত্রটি স্থাপতি ছিলেন সিরিয়া থেকে আসা একজন গ্রিক ভাষী ইহুদি উদ্বাস্তু ক্যালিনিকাস, এবং এই অস্ত্রটি প্রথম 672 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলের আরব অবরোধের সময় মোতায়েন করা হয়েছিল। অস্ত্রটি অনেকটাই ফ্লেমথ্রোয়ারের মতোই কাজ করত। এই অস্ত্রটির মাধ্যমে একটি জ্বলনশীল তরল পদার্থ আগুনের সাথে শত্রুপক্ষ এবং তাদের জাহাজের উপর ছোড়া হতো, এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হল, কোনো কিছু যদি এই তরল আগুনের সংস্পর্শে আসে তাহলে সেই জিনিসটির মধ্যে লেগে থাকা আগুনটি নেভানো অত্যন্ত কঠিন হবে। এবং এই অস্ত্রটির আরেকটি বৈশিষ্ট্য হল একটি জলের উপরেও জ্বলতে পারে। আসলে প্রকৃতপক্ষে এটি জলের সংস্পর্শে এলে আরও তীব্রভাবে জ্বলবে এবং এটি স্পর্শ করা যে কোনো কিছুর পৃষ্ঠে লেগে থাকবে। এই অস্ত্রটি বাইজেন্টাইন নৌবাহিনীর জন্য একটি অমূল্য অস্ত্র হয়ে উঠেছিল। তবে এই অস্ত্রটির মাধ্যমে যে জ্বলনশীল পদার্থ শত্রুপক্ষের উপর ছড়া হতো, সেই পদার্থের সঠিক সংমিশ্রণ আজ পর্যন্ত একটি রহস্য রয়ে গেছে। আসলে পদার্থটি তৈরি করার সূত্রটি বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসকরা গোপন রেখেছিল, যাতে পদার্থটি তৈরি করার কৌশলটি আর কেউ জানতে না পারে। শুধু সম্রাট সহ বাইজেন্টাইন দরবারের নির্বাচিত কয়েকজন সদস্যরাই সূত্রটি জানত। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী শক্তির দ্বারা সূত্রটি প্রতিলিপি করার জন্য অসংখ্য চেষ্টা করা সত্ত্বেও পদার্থটির উপাদান এবং যন্ত্রটি স্থাপন করার সঠিক পদ্ধতি কখনো নকল করা যায়নি। তবে বিভিন্ন গবেষকরা অনুমান করে পদার্থটি ছিল সম্ভবত পেট্রোলিয়াম, পিচ, সালফার, পাইন বা দেবদারু গাছের রজন, চুন এবং বিটুমিনের মিশ্রণ। নাম্বার 2, দ্য ক্লো অফ আর্কিমিডিস। সবচেয়ে বিখ্যাত প্রাচীন উদ্ভাবনগুলির মধ্যে একটি হল দ্য আর্কিমিডিস ক্লো, যার আবিষ্কারক ছিলেন গণিতবিদ, প্রকৌশলী, জ্যোতির্বিদ এবং সিরাকিউজের উদ্ভাবক আর্কিমিডিস। এই ডিভাইসটি তৈরি হয়েছিল 227 খ্রিস্টপূর্বাব্দ থেকে 212 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এই ভয়ঙ্কর মেশিনটি একটি বড় যান্ত্রিক বাহু ছিল যা একটি গ্রাপলিং হুক দিয়ে সজ্জিত ছিল, তাই এই যন্ত্রটি আয়রন হ্যান্ড নামেও পরিচিত। সামুদ্রিক আক্রমণের থেকে রক্ষা করার জন্য সিরাকিউসের দেওয়ালে এই যন্ত্রগুলি মাউন্ট করা হয়েছিল। যদি কোনো শত্রু জাহাজ এই যন্ত্রটির একটি নির্দিষ্ট সীমা কাছে আসে, তাহলে এই যন্ত্রটির মাধ্যমে একটি বড় গ্র্যাপলিং হুক অপারেটররা দেয়াল থেকে শত্রুদের জাহাজের উপর নিয়ে যাবে। একবার এই গ্রাপলিং হুক এর ফাঁদে কোনো শত্রু জাহাজ এলে গ্রাপলিং হুকের মাধ্যমে জাহাজটি উত্তোলন করা হবে। অনেক উপরে আসার পর জাহাজটি গ্রাপলিং হুক থেকে সমুদ্রের জলে ফেলে দেওয়া হবে। এই প্রক্রিয়াটি ততক্ষণ চলবে যতক্ষণ না শত্রুদের জাহাজটি ডুবে যাবে। প্লুটার্কের মতে দ্বিতীয় পিউনিক যুদ্ধে এই যন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যখন রোমানরা নিজেদের জাহাজগুলিকে একত্রিত করে সিরাকিউস অবরোধ করেছিল। তখন এই যন্ত্রগুলির মাধ্যমে রোমান যুদ্ধ জাহাজগুলি সমুদ্রের জলে উল্টে ফেলে দিচ্ছিল এবং রোমান আক্রমণকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেয়। নাম্বার 3, আর্কিমিডিস হিট রে। সিরাকিউসের ডিফেন্ডার দ্বারা নিযুক্ত আরেকটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছিল আর্কিমিডিসের তৈরি হিট রে। এই ডিভাইসটির মাধ্যমে একটি বড় আয়না বা ম্যাগনিফাইং গ্লাস বা পলিশ করা তামার ঢাল বা প্লেট ব্যবহার করে সূর্যের আলোকে ফোকাস করে রোমান যুদ্ধ জাহাজগুলিকে জ্বালানোর জন্য তীব্র তাপযুক্ত রশ্মি তৈরি করে। এই ধরনের অস্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় ট্রালসের অ্যান্থেমিয়াস এর লেখা বিবরণগুলির মাধ্যমে। তিনি সিরাকিউসের অবরোধের ঘটনার কয়েক শতাব্দী পরে লিখেছিলেন, যখন সিরাকিউস অবরোধের সময় রোমান জাহাজগুলি আক্রমণ করতে আসছিল। তখন রোমান জাহাজগুলি প্রকৃতপক্ষে পুড়ে গিয়েছিল, তবে শুধুমাত্র জাহাজগুলি ডেকের উপরে থাকা নিক্ষিপ্ত অগ্নিসংযোগকারী প্রজেক্টাইল যন্ত্রগুলির উপরে আগুন লেগে জাহাজগুলিতে বিস্ফোরণ ঘটাচ্ছিল। তবে সিরাকিউস অবরোধের সমসাময়িক বিবরণগুলির মধ্যে কোনোটি এই ধরনের অস্ত্রের উল্লেখ করা হয়। MIT গবেষকরা এই হিট রে কাজ করার পদ্ধতির ব্যবহারিক অন্বেষণ করার জন্য নির্দিষ্ট অবস্থার অধীনে একটি উপহাস জাহাজ জ্বালানোর পরীক্ষার পরিচালনা করেছে, এবং এই পরীক্ষাগুলি মিশ্র ফলাফল দিয়েছে। নাম্বার 4, দ্য আর্কিটোনারে স্টিম ক্যানন। আর্কিমিডিসের তৈরি আরেকটি অস্ত্র হল এই স্টিম ক্যানন, যা আর্কিটোনারে নামে পরিচিত। এই অস্ত্রটি ছিল একটি বাষ্পচালিত কামান যার মাধ্যমে বাষ্পশক্তিকে কাজে লাগিয়ে প্রজেক্টাইল উৎক্ষেপণ করা যেত।
সিরাকিউজ অবরোধের সময় আর্কিমিডিস প্রথম এই অস্ত্রটির নকশা তৈরি করেছিলেন এবং পলিম্যাথ লিওনার্দো দা ভিঞ্চি এই বাষ্পচালিত কামানের একটি ডিজাইন তৈরি করেছিলেন বলেও জানা যায়। প্রারম্ভিক যন্ত্রটিতে একটি বড় তামার তৈরি ধাতব নল থাকে যা একটি চুল্লিতে স্থাপন করা হবে। টিউবের এক প্রান্ত বন্ধ করা হবে এবং অন্যটি একটি প্রজেক্টাইল দিয়ে লোড করা হবে। একবার টিউবটি যথেষ্ট উচ্চ তাপমাত্রায় পৌঁছে গেলে প্রক্ষিপ্তটির পিছনে অল্প পরিমাণ জল প্রবেশ করানো হবে। এরপর জল দ্রুত বাষ্পে পরিণত হবে এবং প্রবল শক্তির সাথে প্রজেক্টাইলটিকে চালিত করবে। তবে আধুনিক যুগে বিভিন্ন গবেষকরা একটি সফল স্টিম ক্যানন তৈরি করার অনেক চেষ্টা করে, কিন্তু তীব্র তাপের কারণে মেশিন থেকে একবার প্রজেক্টাইল নিক্ষেপণ এরপর সাথে সাথেই যন্ত্রটিতে বিস্ফোরণ হয়ে যায়। তাই এই ব্যবহার করা নিয়ে অনেক বিতর্ক আছে। নাম্বার 5, দ্য হেলেনিস্টিক ম্যামথ শিপ। হেলেনিস্টিক ম্যামথ জাহাজ যা পলিরেমস নামেও পরিচিত এই যুদ্ধজাহাজগুলি হেলেনিস্টিক পিরিয়ডে তৈরি করা হয়েছিল। এই যুদ্ধজাহাজগুলি রোমান নৌসেনা দ্বারা ব্যবহৃত হতো। এই যুদ্ধজাহাজগুলি তো নিজেদের সময়ের তুলনায় প্রাচীন নৌপ্রকৌশলের বিস্ময়করতা ফুটিয়ে তুলেছিল। যেমন জাহাজটি পরিসীমা ছিল 420 ফুট ও 428 মিটার পর্যন্ত। কথিত আছে এই জাহাজটির মাধ্যমে 4000-এর বেশি রোয়ার বহন করার ক্ষমতা ছিল। র্যামিং কৌশল থেকে অবরোধকারী অস্ত্র যুদ্ধের কৌশলগুলিতে একটি উল্লেখযোগ্য বিবর্তন চিহ্নিত করেছিল এবং বৃহত্তর ফায়ার পাওয়ার বহন করতে সক্ষম বড় জাহাজগুলির আদর্শ হয়ে উঠেছিল। এবং এই জাহাজগুলি সেই সময়কার অন্যান্য জাহাজগুলির তুলনায় সাইজে অনেক বিশাল ছিল। এই দৈত্যকায় জাহাজগুলি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত পুরো ভূমধ্যসাগরে নিজেদের আধিপত্য বিস্তার করেছিল এবং এই জাহাজগুলির ফলে রোমান নৌবাহিনী ভূমধ্যসাগরের একমাত্র কর্তা হয়ে উঠেছিল। এই জাহাজটির সর্বশেষ রেকর্ড স্থাপন করা হয়েছিল অ্যাক্টিয়ামের যুদ্ধের সময়ে। এই জাহাজগুলিকে রোমান সাম্রাজ্যের প্রতিপত্তি এবং ক্ষমতার প্রতীক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। নাম্বার 6, দ্য এনসিয়েন্ট চাইনিজ ক্রসবো চুকোনো। যদিও ক্রসবো সাধারণত ইউরোপীয় মধ্যযুগীয় যুদ্ধের সাথে জড়িত, কিন্তু ক্রসবোর এর উৎপত্তি প্রথম প্রাচীন চীন থেকে হয়েছিল, যার নাম ছিল চুকোনো। তবে প্রাচীন চীনের তৈরি ক্রসবোটি ইউরোপের মধ্যযুগীয় ক্রসবো এর তুলনা অনেক উন্নত ছিল। এই ক্রসবো এর উৎপত্তি হয়েছিল খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে এবং এই ক্রসবো এর নকশাটি সেই সময়কার বিখ্যাত সামরিক কৌশলবিদ জুলে লয়েং 181 শতাব্দী থেকে 234 শতাব্দী পর্যন্ত সময়ে আরও উন্নত করা হয়েছিল। এই নতুন সংস্করণ যুক্ত ক্রসবোটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল এই ক্রসবোটে একসঙ্গে 10টি বা তারও বেশি বোল্ট পরপর ফায়ার করা যেত এবং ক্রসবো এর মধ্যে থাকা বোল্ট শেষ হয়ে গেলে 15 সেকেন্ডের সময়ের মধ্যে আরও নতুন বোল্ট ক্রসবো এর মধ্যে ভরা যেতে পারত। এক কথায় এই অস্ত্রটিকে প্রাচীন যুগের AK-47 বললেও চলে, যদিও এই ক্রসবোগুলো 100 ক্রসবোর চেয়ে কম নির্ভুল ছিল এবং এর পরিসীমাও কম ছিল। কিন্তু এই ক্রসবো এর অসাধারণ বৈশিষ্ট্যের জন্য এই অস্ত্রটিকে চীনে 1000 বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হয়েছিল। নাম্বার 7, দ্য এনসিয়েন্ট চাইনিজ রকেট হুলং চুশুই। হুলং চুশুই বা ফায়ার ড্রাগন আউট অফ ওয়াটার হল প্রাক আধুনিক সময়ের চীনের তৈরি উন্নত অস্ত্রগুলির মধ্যে একটি। এই অস্ত্রটি প্রাচীনকালে মিং রাজবংশ এর সৈন্যদের দ্বারা ব্যবহৃত হতো। এই অস্ত্রটি অনেকটাই আধুনিক কালের মাল্টিস্টেজ রকেটের মতন কাজ করত। অস্ত্রটি একটি ফাঁপা বাঁশের নল নিয়ে গঠিত ছিল, যার সামনে একটি খোদাই করা ড্রাগন মাথা দিয়ে সজ্জিত ছিল, যেখানে বেশ কয়েকটি গান পাউডার চালিত রকেট ছিল। রকেটগুলি ক্রমানুসারে জ্বলে উঠবে, প্রথমে ডিভাইসটিকে নিজেই চালিত করবে এবং তারপরে শত্রুর দিকে ছোট প্রজেক্টাইল চালু করবে, তারপরে উপরে থেকে আগুনের ব্যারেজ তৈরি করবে। এই ভয়ঙ্কর অস্ত্রের মুখোমুখি হওয়া সৈনিকদের মুখের কথাই কল্পনা করা যায়, যে একটি অগ্নিশ্বাস প্রশ্বাস নেওয়া ড্রাগন নিচের অসহায় সৈন্যদের উপর সন্ত্রাসের জ্বলন্ত শিলাবৃষ্টি পাঠাচ্ছে। এই অস্ত্রটি প্রাচীনকালে চীনা দুর্গ এবং জাহাজে ব্যবহার করা যেতে পারত এবং এই অস্ত্রের মাধ্যমে শত্রুদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা যেতে পারত। নাম্বার 8, দ্য চাইনিজ ল্যান্ডমাইন। যখন মধ্যযুগীয় ইউরোপের সেনাবাহিনীরা ক্রুসেডে জড়িয়ে পড়েছিল, তখন চীনারা আধুনিক ল্যান্ডমাইনগুলির একটি অগ্রদূত আবিষ্কারের সাথে একটি উল্লেখযোগ্য লাফ দিয়ে এগিয়ে যাচ্ছিল। প্রাচীনকালে চীনের মিং রাজবংশের সময় কাল থেকেই চীনে ল্যান্ডমাইনের ব্যবহার শুরু হয়েছিল। প্রথম দিকে মাইনগুলি ছিল আধুনিক এবং প্রাণঘাতী অস্ত্র, যা শত্রুদের অন্ধকার পোড়ানো ও বিষ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গান পাউডারের ব্যবহার করত। প্রাথমিকভাবে এই ডিভাইসগুলি ছিল বড় বোমার মতো অস্ত্র, যা শত্রুকে হত্যা এবং বিভ্রান্ত করার জন্য ব্যাপকভাবে বিস্ফোরিত হবে। পরের 13 শতকের মধ্যে চীনারা আরও উন্নত ধরনের ল্যান্ডমাইন তৈরি করেছিল, যা সন্দেহহীন শত্রুদের পদচিহ্নের দ্বারা ট্রিগার হতে পারত এবং পরে চীনা প্রকৌশলীরা ঘড়ির কাঁটার প্রক্রিয়ার মতো যান্ত্রিক ট্রিগার যোগ করে এই প্রাণঘাতী অস্ত্রের আরও উন্নতি করেছিল।
মাটির নিচে স্থাপিত গোপন বোর্ডগুলিতে যখন পা দেওয়া হতো তখন গিয়ার এবং ওজন সক্রিয় করে ফিউজ জ্বালানোর জন্য চকমকিকে আঘাত করত। এই উদ্ভাবনের ফলে স্ব অনুপ্রবেশ ল্যান্ডমাইন তৈরি হয়, যাকে আধুনিক ল্যান্ডমাইনের সরাসরি পূর্বপুরুষ বললেও চলে। তবে এই ল্যান্ডমাইনটির আর একটা বিকল্প ছিল, যেটি আন্ডারগ্রাউন্ড স্কাইসারিং থান্ডার নামে পরিচিত ছিল। এতে ফিউজের নেটওয়ার্কের উপরে চাপা একটি বাটিতে একটি ধীরগতির জ্বলন্ত শিখা থাকত, যা আপাত দৃষ্টিতে পরিত্যক্ত অস্ত্র বা দুর্ভাগ্যবান ব্যক্তিদের দ্বারা উদ্ভূত হতো যারা নিজেদেরকে উপশম করতে চেয়েছিল। নাম্বার 9, মহাশিলাখণ্ড। এই অস্ত্রটি ছিল বিশাল বড় বড় পাথরের টুকরো ও শিলা উৎক্ষেপণ এর জন্য একটি বিশেষ ধরনের যন্ত্র। এই অস্ত্রটি প্রাচীনকালে ভারতবর্ষে মগধরাজ কুনিক অজাতশত্রু তৈরি করিয়েছিলেন। এই অস্ত্রটি তৈরি করা হয়েছিল 544 খ্রিস্টপূর্বাব্দ থেকে 499 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের মধ্যে। এই অস্ত্রটির মাধ্যমে বিশাল বড় বড় পাথরের টুকরো বা শিলাখণ্ডকে অনেক দূরে শত্রুদেরকে লক্ষ্য করে ছুড়া হতো, আর শত্রুরা সেই সব বড় বড় পাথর বা শিলাখণ্ডের নিচে চাপা পড়ে মারা যেত। এবং মগধের সঙ্গে বিজি রাষ্ট্রসংঘের বিরুদ্ধে চলা দীর্ঘ 16 বছর ব্যাপী যুদ্ধে এই অস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নাম্বার 10, রথমূসল। এই অস্ত্রটিও মগধরাজ কুনিক অজাতশত্রু তৈরি করিয়েছিলেন। এই অস্ত্রটি ছিল একটি বিশেষ ধরনের রথ, যেটি অনেকটাই বর্তমান কালের ট্যাঙ্কের মতো লোহার আচ্ছাদন দিয়ে ঘেরা ছিল। এই রথের শরীরটি বিভিন্ন তীক্ষ্ণ ফলা ও ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত ছিল এবং রথের চাকা সঙ্গে দুপাশে লাগানো থাকত লোহার তীক্ষ্ণ ফলাযুক্ত মুসল বা গদা। যখন এই রথটি শত্রু সেনার মধ্যে নিয়ে যাওয়া হতো তখন এই সব ধারালো অস্ত্রের আঘাতে অনেক শত্রু সেনা মারা যেত। এবং রথের চালকের সুরক্ষার জন্য রথটি বিভিন্ন লোহার আচ্ছাদনে ঘেরা থাকত, যাতে রথ চালক সুরক্ষিতভাবে রথটি শত্রু সেনার মধ্যে চালাতে পারত এবং কোনো যান্ত্রিক উপায়ে রথটি গতি নিয়ন্ত্রণ করা যেত। এই অস্ত্রটিও মগধের সঙ্গে বিজি রাষ্ট্রসংঘের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর ধরে চলা যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করবেন।